করবো আপনি যদি চান তাহলে সময় লাগবে করতে না বসে বসে না না খুব বেশি সময় লাগে না আচ্ছা খুব বেশি সময় লাগে না আপনার এক ঘন্টা হ্যাঁ দুয়েক সময় দিলে দুই তিন সময় দিলে আপনি আপনার তো আর করে দেওয়ার মতো তো আসলে লোক পাবেন না আপনি যদি চান তাহলে আমারও দিতে পারেন আমি হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ এ করে দিতে পারবো। কাস্টমার দিয়ে করা তাহলে ওই পরে ডিশ আমি কি করছি মানে ওই পিকনিকের ছবি আরো আজ থেকে ধরেন 12 বছর আগে আমার কাছে আমি তো অনেকগুলো ডিশ নিয়েছি ডিস্ক ফটো খুব এক্সপেন্সিভ ডিশ তাই নাকি এগুলো হচ্ছে মানে খুব মানে ভালো থাকবে এবং অনেক দিন থাকবে অনেক দিন থাকবে ফটো এরকম ডিশ আছে ওই ডিশগুলো তো বা আনি নাই রয়ে গেছে বা বেশ এখন আমার এই ঠোঁটা জিব্বা জায়গা শুকাইয়া এটার কারণটা ডাক্তার কি বলে লবণ লবণের অভাব আহ, সোডিয়াম সোডিয়াম সেটা সোডিয়াম খাই না তো ব্লাড প্রেশারের জন্য সোডিয়ামের অভাব স্বামী নাকি ইয়া করে যোগাযোগ করে কোথায় ফোন আপনার সাথে এখন ফোন করে নাকি এরা স্বামী না স্বামী না আমাকে ফোন করে না ওখানে যোগাযোগ করে হ্যাঁ আমার বলছে যে আমি তো ওই যে রিনি আপা বললো যে রিনি আপা এরপরে ওই যে ঋণীর সাথে নাসিমার যোগাযোগ সাথে করে মানে যোগাযোগ ঋণীর সাথে কনস্ট্যান্ট যোগাযোগ আছে ঋণীর সাথে যোগাযোগ আছে না আপনার বক্তব্য আমি মোটামুটি সব ইউটিউবে আপলোড আছে হ্যাঁ হ্যাঁ আমরা বলছিলেন যে তুমি এগুলো নিয়ে তো একটা বই লিখতে পারবে আসলে মানে লেখা যাবে বই কি বলে হ্যাঁ আপনি বলছিলেন না যে হ্যাঁ 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 না তা লেখা যাবে অনেক তথ্য আসছে তো প্রায় 2-3 ঘন্টার ইয়ে তো অনেক কিছু ওই এলাকার আমার আমেরিকার জীবন আমি যদি ব্যাখ্যা করি আমরা তো জীবনের অর্ধেকটাই তো এখানে বিরাট বিরাট অর্ধেকের বেশি বিরাট বই হয়ে যাবে বিরাট এখন আমার এটাগুলো করতে গেলে আমি তো এখন ধরো সব কিছু ইম্পেয়ার্ড তাই না চক্ষু এটা সেটা কিন্তু ব্রেনটা এখন কাজ করে ব্রেনটা কাজ করে এটা হলো যে আমার দরকার হলো যে অ্যাসিস্ট্যান্ট দরকার অ্যাসিস্ট্যান্ট দরকার তাহলে বই হয়ে যাবে আর ওয়েস্টার্ন কান্ট্রিতে তো প্রফেশনাল রাইটারই আছে আপনি শুধু জাস্ট ইনফরমেশনগুলি দিলে সুন্দর বই বানাই দিবে ওরা নিজেরাই বানাই দেয় নিজেরা বানাই বানাই দেয়। মাঝে মধ্যে এটা আমি বুঝতাম না বললাম যে এখন স্পোর্টসম্যান অনেক সময় দেখা গেছে ওরা সাক্ষাৎ দিলে কথাই বলতে পারে না ঠিক মতো ওরা এত সুন্দর বই লেগে গেবে বেস্ট সেলার হয়ে যায় পরে আর জানলাম যে আসলে এটা তো ইনফরমেশনগুলো নেয় প্রফেশনালরা লিখে দেয় ওরা রেখে দেয় হ্যাঁ। সবই প্রফেশনাল আচ্ছা আসলে আপনার ওই কিছু বিষয় নিয়ে আসলে লোকজনের মধ্যে কিছুটা কনফিউশন আছে বা হয়তো ভুল বুঝাবুঝিও আছে যেমন ধরেন এই যে ধরেন ভাবির সাথে আপনার যে ইয়াটা সেপারেশনটা এটা অনেকে বলে যে না কেউ বলে যে ভাবির দোষ কেউ বলে আপনারই দোষ মানে এরকম একটা ইয়া থাকে আসলে মানে রিয়েল যে ফ্যাক্ট এটা তো আপনি তো ভালো জানেন আসলে এটা এগুলি তো হলো এটা হলো যে আমার জ্ঞান ভিত্তিতে যেটা বলে সেটা হলো তার মধ্যে একটা মানসিক ব্যাধি ছিল মানসিক বিকৃতি ছিল এবং এই মানসিক বিকৃতিটা এখন এই মানসিক বিকৃতিটা এটা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল সে নিয়ন্ত্রণ করতে পারত না এবং মোস্ট লাইকলি মানে এটা she inherited from her mother side এবং এটা বলতে গেলে তার তার ভাই বোন সবারই কিছু না কিছু এই ব্যাধিটা আছে কম বেশি কারো কম কারো মানে কি বেশি ধরনের এটা মানে এটা এটা ব্যাপারটা হলো এরকম যে এখন তুমি আর আমি কথা বলছি তাই না হাসি খুশি বুঝছো যেখানে কোনো রকমেরই নেই হঠাৎ করে আনপ্রেডিক্টেবলি সে মানে
কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে যেটা আমি প্রিডিক্ট করতে পারি না, হুম। মানে ফায়ার ও, ফায়ার, এবং যার কোনো ভিত্তি নেই, এই সমস্যাটা তো প্রবলেম। যার কোনো ভিত্তি নেই, এবং তখন এমন একটা অশান্তি ক্রিয়েট করে যে সেখান থেকে আমি পালিয়ে বেড়াতে পারি না, আমাকে পালাতেও দেয় না। আচ্ছা। আমি চাই যে ঘর থেকে বেরিয়ে যাই, তাই না? আমি চাই যে আমি দরজাটা খুলে একটু বাইরে ঘুরে আসি, কুল ডাউন। বুঝছো জিনিসটা? কারণ আমার যেন থাকলেই অবস্থা আরো খারাপ হবে। খারাপ হতো। তা আমি চাই যে আমি একটু বাইরে যাই, একটু ঘুরে টুরে আমি আসি, তাই না? লেটার কুল ডাউন। সেই সুযোগ আমাকে দিত না, এমন একটা অবস্থা ছিল। তা এখন যদি তাকে তুমি জিজ্ঞেস করো যে তার কি দোষ ছিল, সে কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলার নেই। সোজা কথা, আচ্ছা, বুঝছো জিনিসটা? এটা আনফর্চুনেট, যেটা আমি, তবে তার যেটা প্রয়োজন ছিল, যেটা তার একটা প্রফেশনাল হেল্প দরকার ছিল, এবং প্রফেশনাল হেল্প হলো এরকম, সেটা আমাদের ওরিয়েন্টাল ইসলামিক কালচারের ভিতরে, কারণ ওটা না হইলে জিনিসটা ক্লিয়ার হয় না। কারণ ওদের কালচারটা ভিন্ন। ওরা বলবে, ও তোমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, গেট রিড অফ হিম। ওদের কথা হলো গেট রিড অফ হিম। বুঝছো জিনিসটা? এটা হলো ওদের। আর আমাদের হলো কি, আমাদের যেটা কোরআনে শিক্ষা, সেটা হলো যে তুমি একটা পরিবার রক্ষা করার জন্য যত রকমের প্রচেষ্টা আছে তোমাকে সেটা করতে হবে, তাই না? এটা করতে হবে। এটা করবে কিভাবে? মেয়ের পক্ষের লোক, ছেলের পক্ষের লোক, যত তুমি একত্রিত করে এটাকে কিভাবে এটা জোড়া তালি দিয়ে ঠিক মতো রিপেয়ার করা যায়, সেই পথ তোমাকে খুঁজতে হবে, সেটাই কোরআনে বলা আছে। তারপরে বলছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি চেষ্টা করছো, সবকিছু করছো, তারপরে তুমি পারছো না, তারপর তোমার জন্য একটা প্রভিশন আমি দিছি, যেটা আমি পছন্দ করি না। আল্লাহ বলছে যে আমি ডিভোর্স আমি পছন্দ করি না, কারণ ডিভোর্স এটা আমার সিংহাসন কেঁপে ওঠে, বলছে না? কিন্তু তোমাদের সুবিধার্থে, যখন তোমাদের আর কোনো উপায় না থাকে, তখন তোমাদেরকে আমি এই সুযোগটা দিলাম। এই হলো আমাদের কালচার। এখন এই কালচারে আমাদের ফ্যামিলি ল বলো, সবকিছু গাইডেড বাই দিস। আমাদের ফ্যামিলি ল যেটা আসছে, কোরআনের মধ্যে যা আছে, ওইটার উপর ভিত্তি করেই ফ্যামিলি লটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা বুঝতে হবে। আর ওদের ব্যাপারটা ডিফারেন্ট। ওদের ব্যাপারটা ওদের বলতে আমরা কি মানে আমেরিকান সোসাইটি? আমেরিকান, আমি বলছি ওদের, হ্যাঁ, আমেরিকান ওয়েস্টার্ন যে কালচার, ওটা মিলল না। কিন্তু ওখানে একটা কথা আছে, কথা হলো যে এটা তুমি আমেরিকান এই কালচারকে বা ইউরোপিয়ান এই কালচারকে তুমি খ্রিস্টিয়ান কালচার বলতে পারো না। খ্রিস্টিয়ান কালচার কিন্তু আরো কঠিন, কারণ তোমার ক্যাথলিক রিলিজিয়ানে
divorce totally forbidden. There is no divorce. এটাকে আসলে মানে ডিফাইন করা যাবে যেটা হচ্ছে ক্যাপিটালিস্ট কালচার, টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষ যখন মানে ক্যাপিটালিজমে বেশি ইয়ে হয়ে যায় তখন এগুলি শুধু লাভ লাভ ক্যাপিটালিজম খোঁজে। মানে তারা ব্যাপার হলো, তাদের ব্যাপারটা হলো যে ধর্মের নামে এই সমাজ, ওয়েস্টার্ন সমাজ, এরা এদের একটা সাংঘাতিক অন্ধকার যুগের মধ্য দিয়ে তারা বেরিয়ে আসে। এই ধর্মের নামে কাটাকাটি, হানাহানি, মানে এটা তুমি যদি ওদের ইতিহাস পড়ো, একটা অসভ্য, আনসিভিলাইজড একটা সময় তাদের গেছে। এই জন্য ধর্মটাকে তারা ঘৃণা করে, ধর্মটাকে ঘৃণা করে। যেমন আমাদের প্যারালালি পাকিস্তানিরা ধর্মের নাম দিয়া আমাদেরকে শোষণ করছে। শোষণ করার ফলে আমাদের মধ্যে কতিপয় লোক ধর্মের প্রতি অনীহা চলে আসছে। এখন এইখানে একটা প্রশ্ন থেকে যায় যে ওরা ধর্মের নামে যে শোষণটা আমাদেরকে করছে, যে অত্যাচার আমাদেরকে করছে, তার মানে সেটা সঠিক ধর্ম দিয়ে তারা সেটা করে না। বুঝতে পারছ? এইখানে আমাদের এটা হচ্ছে আমাদের একটা আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে গোটা উপমহাদেশে দ্বিজাতি তত্ত্ব, যে এটা একটা ব্যাধি, এই ব্যাধিতে গোটা উপমহাদেশকে আক্রান্ত করে রেখে গেছে ব্রিটিশ, যার ফলে আমরা এই গত 60 বছরে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ইন্ডিয়া বলছে ধর্ম নিরপেক্ষ, অমুক টুমুক, সে কনস্টিটিউশনে এগুলো লেখালেখি করছে অনেক কিছু, এটা মডার্নাইজ করার চেষ্টা করছে, এই করছে সেই করছে, তাই না? করার পরেও সেখানে দ্বিজাতি তত্ত্ব থেকে সেই জাতি বেরিয়ে আসতে পারে নাই। আমরা মুক্তিযুদ্ধ করছি দ্বিজাতি তত্ত্ব থেকে বেরিয়ে আসার জন্য, যে আমরা মনে করছি এই দ্বিজাতি তত্ত্বের ফলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, আমাদেরকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, আমাদের এই পূর্বাঞ্চলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। বুঝতে পারছো? আমাদের কোনো লিডারশিপ ছিল না। স্বাধীনতার সময় আমরা কোনো কিছু ক্লেম করতে পারিনি, আমাদের ভৌগোলিক ক্লেম করতে পারিনি, আমাদের কালচারাল দিকগুলো আমরা ক্লেম করতে পারিনি, আমাদের যে ইকোনমিক যে নেটওয়ার্ক, এগুলো আমরা ক্লেম করতে পারিনি, কোনো কিছু আমরা ক্লেম করতে পারিনি, বিকজ অফ ল্যাক অফ লিডারশিপ আমরা করতে পারিনি। জিন্নার হাতে আমরা বন্দী হয়ে গেলাম, তাই না? তো জিন্নার হাতে বন্দী হয়ে গেলাম। এখন বন্দী হওয়ার পরে আমরা এখন মুক্তিযুদ্ধ করে ওটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু তারপরেও আমরা দ্বিজাতি তত্ত্বের বেদি থেকে মুক্তি পেলাম, আমরা পাইনি। এখন পাকিস্তানেরও সবচেয়ে বেশি আক্রান্ত। তুমি যদি ডিগ্রিটা দেখো, মাত্রাটা দেখো, সেই দ্বিজাতি তত্ত্বের মাত্রায় তোমার পশ্চিমাঞ্চল বেশি আক্রান্ত। তুমি গুজরাটের মতো জায়গা, তোমার ওই পাকিস্তানের এইসব পাঞ্জাবের মতো জায়গা, বিভিন্ন এইসব জায়গা, বর্ডারিং মনে স্টেট, ওদের দ্বিজাতি তত্ত্বের যে মাত্রা, এটা আমাদের চেয়ে 10 গুণ বেশি, আমাদের চেয়ে 20 গুণ বেশি। আমরা কিন্তু মনে প্রাণে অতটা দ্বিজাতি তত্ত্বে ভুগি না, কিন্তু আমরা এর থেকে বেরিয়ে আসতে পারছি না। সিচুয়েশন বিভিন্নভাবে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় সেটা থেকে যায় না। এখন এইখানে কিছু কিছু ইসলামিক চিন্তাবিদ যারা ছিলেন, বা যারা